আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ফেসবুক, অনলাইন, ইউটিউব ভিউয়ার্স সকলকে জানাই সিলোনিয়া হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আনোয়ার উদ্দিন, সহকারী শিক্ষক, সিলোনিয়া হাই স্কুল, দাগনভূঞা, ফেনী। আজ কোভিড-19 কারণে তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমার দেখা হওয়ার আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, নবম দশম শ্রেণী। এই যে পাঠ নিয়ে আলোচনা করব সে পাঠটি হচ্ছে সমাস। এই সমাস বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আসো আমরা পাঠে ফিরে যাই। সমাস, সমাস শব্দটির অর্থ হচ্ছে সংক্ষেপণ। সংক্ষেপণ হয়, আবার মিলন, আরও অর্থ রয়েছে একাধিক পদকরণ। তাহলে সমাস কাকে বলে আমরা অর্থ জানতে পারলাম, সংক্ষেপণ, মিলন, বহু পদকে এক পদকরণ। সমাস পরস্পর অর্থ সঙ্গতি সম্পূর্ণ দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। অর্থাৎ অনেকগুলো পদ থাকবে, সে পদগুলোকে সংক্ষিপ্তভাবে যেটা গঠন করে সেটাই হচ্ছে সমাস। আসো আমরা একটা উদাহরণের সাহায্যে সেটা বুঝতে পারবো। যেমন দেশের সেবা, একটা উদাহরণ দিই আমরা। দেশের সেবা, তাহলে যদি এটাকে সমাস করি তাহলে হবে দেশ সেবা। তাহলে এখান থেকে কাটা গেল কি এ রটা, এটাকে সংক্ষিপ্ত করে ফেলতেছে সমাস। দেশ সেবা ছিল দেশের সেবা, এটাকে আমরা সংক্ষিপ্ত করে এনেছি, অর্থাৎ দেশ সেবা। তাহলে বোঝা গেল সমাস অনেকগুলো পদকে, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, অনেকগুলো পদকে তারা আলাদা করে এক পদে নিয়ে আসে। সমাস কাকে বলে আমরা জানতে পারলাম। এখন আমরা জানব সমাস কত প্রকার। সমাস হচ্ছে 6 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে দ্বন্দ্ব সমাস, 2 নম্বর প্রকার হচ্ছে কর্মধারয় সমাস। আসো আমরা আগে সেগুলো বোর্ডে একটু লিখে নিই। সমাস 6 প্রকার, যথা 1 নম্বর জানব দ্বন্দ্ব সমাস, 2 কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, 4 নম্বরে বহুব্রীহি সমাস, 2 দ্বিগু সমাস, 3 অব্যয়ীভাব সমাস। 6 প্রকার সমাস আমরা জানলাম। তাহলে 1 নম্বর প্রকার হচ্ছে দ্বন্দ্ব সমাস, 2 নম্বর প্রকার হচ্ছে কর্মধারয় সমাস, 3 নম্বর প্রকার হচ্ছে তৎপুরুষ সমাস, 4 নম্বর প্রকার হচ্ছে বহুব্রীহি সমাস, 5 নম্বর হচ্ছে দ্বিগু সমাস, 6 নম্বর হচ্ছে অব্যয়ীভাব সমাস। আসো আমরা এই সমাস থেকে ব্যাস বাক্য তৈরি করে সমাস চেনার কিছু সহজ উপায়, অর্থাৎ কিছু কৌশল রয়েছে। আসো আমরা সেই কৌশলগুলো আমরা একটু জানি।
দ্বন্দ্ব সমাস। যদি আমরা দ্বন্দ্ব সমাস এটা চিনতে পারি, কিভাবে চিনব? সহজ একটা কৌশল আমি তোমাদেরকে শেখাচ্ছি। যদি কোনো বাক্যে এবং, ও, আর এই তিনটা অব্যয় যদি তোমরা দেখতে পাও তাহলে বুঝতে পারবা যে এটা একটা দ্বন্দ্ব সমাস। যেমন উদাহরণ দিলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। উদাহরণ, মা ও বাবা সমান সমান মা বাবা। দেখো এখানে আমরা কি পেয়েছি? ও, এটা পেলাম। সুতরাং বুঝতে পারলাম যে কি মা বাবা এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর এরপরে আমরা আসি দ্বিতীয়ত দ্বিগু সমাস। দ্বিগু সমাস আমরা কিভাবে চিনব? দ্বিগু সমাসের মধ্যে সব সময় সমাহার এবং আরেকটা থাকবে, সেটা হচ্ছে সংখ্যা। এই দুটো জিনিস যদি তোমরা দেখতে পারো তখন বুঝতে পারবা যে কি এটা নিশ্চয়ই দ্বিগু সমাস। উদাহরণ দিলে সেটা তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। যেমন দেখো, ত্রিফলের সমাহার, যেটাকে আমরা যদি সংক্ষিপ্ত করি তাহলে হয় ত্রিফলা। আরেকটা উদাহরণ দেখো, চৌ অর্থাৎ চার, চৌরাস্তার সমাহার, তার মানে কি চৌমোহনী। এভাবে তিন রাস্তার সমাহার তেমোহনী। তাহলে আমরা বুঝতে পারলাম এই সমাহার শব্দটা থাকার কারণে এটা হচ্ছে যেন কি দ্বিগু সমাস। একদম যেখানে তুমি সংখ্যা দেখবা সেখানে বুঝতে পারবা। যেমন ত্রি মানে তিন, চৌ মানে চার, সংখ্যা পেলাম এবং সমাহার শব্দটাও পেলাম। তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে, সহজে চিনে ফেললাম যে এটা দ্বিগু সমাস। এরপর আসো আমরা দেখব কর্মধারয় সমাস কিভাবে চিনা যায়। কর্মধারয় সমাস আমরা জানবো, এটাতে সব সময় থাকবে যে। কর্মধারয় সব সময় থাকবে যে, যেটি, আরেকটা থাকবে যিনি। এই তিনটা শব্দ যখন তোমরা দেখতে পাবা বুঝবা যেন কি নিশ্চয়ই এটা কর্মধারয় সমাস। উদাহরণ দিলে আরেকটু সহজে তোমরা বুঝতে পারবা। দেখো সেটি কি, একটা উদাহরণ দিই আমি। খাস যে মহল, তাহলে আমরা কি পেলাম? এখানে যে পেলাম। তাহলে এটা সরাসরি দিয়ে আমরা বুঝতে পারলাম যে এটা নিশ্চয়ই কর্মধারয় সমাস। খাস যে মহল, খাস মহল। আরেকটা উদাহরণ দিই, তখন আরেকটু ক্লিয়ার হবা তোমরা। খুব সহজে আমরা এই সমাসগুলো নির্ণয় করতে পারবো। সমাস আমরা মনে করি অনেক কঠিন, আসলে কঠিন না। খুব সহজভাবে যদি আমরা চিনতে পারি, এই কৌশলগুলো আমরা শিখে ফেললে এবং মনে রাখতে পারলে আমরা সহজে চিনতে পারবো যে হ্যাঁ এটা এই সমাস, এটা ওই সমাস। আসো এরপরে আরেকটা উদাহরণ দিতেছি তোমাদেরকে। যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব, অর্থাৎ জজ সাহেব। তাহলে আমরা এখানে কি পেলাম? যিনি শব্দটা পেলাম, অর্থাৎ এই যিনি দ্বারা দেখতে পেলাম যে এটা হচ্ছে কর্মধারয় সমাস। এই বাক্যে পেলাম যে দ্বারা বুঝতে পারলাম এটি কর্মধারয় সমাস। এভাবে আমরা সহজে বুঝতে পারবো কোনটি কর্মধারয় সমাস, আর কোনটি বা দ্বন্দ্ব সমাস, আর কোনটি বা দ্বিগু সমাস। এরপরে আসি আমরা বহুব্রীহি সমাস। এটি কিভাবে আমরা চিনব?
বহুব্রীহি সমাস এটি চিনার উপায় হচ্ছে বাক্যের মধ্যে অবশ্যম্ভাবে যার অথবা যাতে এই দুটি শব্দ থাকবে। যার অথবা যাতে এই দুটি যদি থাকে তাহলে বোঝা যাবে নিশ্চয়ই এটি বহুব্রীহি সমাস। যেমন একটা উদাহরণ দিই তোমাদেরকে, তখন আরেকটু বুঝতে পারবা। যেমন ৮০-তে ২০ জার, এই যে জার, এটি দ্বারা তখন তোমরা বুঝতে পারবা ৮০-২০। এখানে জার আছে, আর এই উদাহরণের দিকে একবার লক্ষ্য করো, দেখবা ৮০-তে ২০ জার। এই জার দ্বারা বুঝতে পারলাম যে এটি নিশ্চয় বহুব্রীহি সমাস। এবার আসো আমরা জানবো তৎপুরুষ সমাস কিভাবে চিনা যায়। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের সব সময় জানতে পারবা তোমরা বিভক্তি লোপ পাবে। বিভক্তি লোপ পাবে। যেমন উদাহরণ দিই তোমরা তখন বুঝতে পারবা। মুসাফিরের জন্য খানা, অর্থাৎ মুসাফির খানা। এই যে দেখো এখানে আমরা এই জন্য এটি লোপ পাবে। লোপ বলতে বাদ পড়ে যাবে। এখানে কি দেখতে পাচ্ছ? মুসাফির খানা, তার মানে মুসাফিরের জন্য, এই জন্যটা লোপ পাবে। লোপ শব্দের অর্থ হচ্ছে বাদ পড়ে যাবে, বিভক্তিটি বাদ পড়ে যাবে। তখন বুঝতে পারবো এটি নিশ্চয় তৎপুরুষ সমাস। এরপরে আমরা লাস্ট জানবো অব্যয়ীভাব সমাস। এটি চিনার উপায়টা কি? অব্যয়ীভাব সমাজের সাথে তোমার তৎপুরুষ সমাসের একটা মিল রয়েছে। অব্যয়ীভাব সমাস বিভক্তি লোপ পাবে না, আর তৎপুরুষ সমাস বিভক্তি লোপ পাবে। দেখো অব্যয়ীভাব সমাস বিভক্তি লোপ পাবে না। উদাহরণ দিই, আমি আবারও বলছি, সমাস চিনার সহজ উপায়গুলোর মধ্যে সর্বশেষ আমরা জানব অব্যয়ীভাব সমাস কিভাবে একটা বাক্য দেখলে চিনতে পারবো যে এটা অব্যয়ীভাব সমাস। একটা উদাহরণ দিই তখন তোমরা বুঝতে পারবা। যেমন সাগরের সদৃশ সমান সমান উপসাগর। আরেকটি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি আমি, মূল পর্যন্ত অর্থাৎ আমূল। দেখো এখানে কোন রকমের বিভক্তি লোপ পায় নাই। সাগরের সদৃশ অর্থাৎ সাগরের পাশে যেটি অবস্থিত সেটি হচ্ছে উপসাগর, আর মূল পর্যন্ত যেটা সেটাই হচ্ছে আমূল, সারা জীবন। তাহলে আমরা বুঝতে পারলাম সহজেই দ্বন্দ্ব সমাজে সবসময় এবং ও আর এই তিনটা অব্যয় থাকবে, তাহলে বুঝতে পারবো এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর যখন দেখবো জন কি সমাহার এবং কি সংখ্যা থাকবে, তখন বুঝতে পারবো এটি নিশ্চয় দ্বিগু সমাস। আর কর্মধারয় সমাসের সবসময় জানবো যে যিনি যেটি, এটি যখনই থাকবে তখনই আমরা দেখবো যে কি হ্যাঁ এটি নিশ্চয়ই কর্মধারয় সমাস। তৎপুরুষ বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসের সবসময় আমরা জানবো যার অথবা যাতে। এই বাক্যের মধ্যে অবশ্যম্ভাবে যার অথবা যাতে শব্দ উল্লেখ থাকলেই বুঝতে পারবো আমরা এটি বহুব্রীহি সমাস। আর তৎপুরুষ সমাসের সবসময় বিভক্তি লোপ পাবে, আর অব্যয়ীভাব সমাস চেনার উপায় হচ্ছে সবসময় বিভক্তি লোপ পাবে না।
এবার আসো আমরা 3 প্রকার নিয়ে আলোচনা করব, বেশি আমরা আলোচনা করব না। 6 প্রকার সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস কাকে বলে আমরা সেটি জানব। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব মানে এখানে হচ্ছে জোড়া, দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া না। অনেকে বলবা মনে হয় যে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া। ভালোভাবে খেয়াল করবা, যেমন মা বাবা, ভাই বোন, এই যে জোড়া জোড়া, স্বামী স্ত্রী, আর অনেক উদাহরণ দেওয়া যায় যেখানে জোড়া জোড়া থাকবে, এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাস অনেক ভাবে হয়ে থাকে, আমি প্রকারের দিকে যাব না, কয়েকভাবে হয়ে থাকে। যেমন মিলনার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে, মিলনার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস। যেমন কিভাবে? মিলনার্থক মা বাবা, মায়ের সাথে বাবার সম্পর্ক থাকে, ভাই বোন। এরপরে আরেকটি উদাহরণ দিই, চা বিস্কুট। তাহলে বোঝা গেল মিলনার্থক একটা আরেকটার সাথে মিল রয়েছে, একটা আরেকটার সাথে সম্পর্ক রয়েছে। জোড়া হলেও একটা আরেকটার সাথে, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক। আমরা চা খেতে সবসময় বিস্কুটের প্রয়োজন, এই জন্য চা বিস্কুট। তাহলে বোঝা গেল মিলনার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। সেটি হচ্ছে উদাহরণ দ্বারা বোঝা গেল মা বাবা, ভাই বোন, চা বিস্কুট। 3টি উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইলাম। এরপরে আমরা আরো কয়েকটা শব্দ যোগে হয়, যেমন বিরোধার্থক। বিরোধার্থক শব্দ যোগে হয়ে থাকে, শব্দ যোগে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে বিরোধার্থক শব্দ যোগে। কিভাবে? উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবা। যেমন দা কুমড়া, দায়ের সাথে সব সময় যেমন কুমড়া সম্পর্ক, কুমড়া যদি আমি কাটতেই হয় অবশ্যম্ভাবে আমার দায়ের প্রয়োজন। আর যেমন আরেকটি, যেমন আমরা উদাহরণ দিই স্বর্গ নরক। কেউ বা স্বর্গে যায় আর কেউ বা নরকে যায়, তাদের কাজকর্মের উপর ভিত্তি করে। দেখো একটা আরেকটার সাথে বিরোধার্থক। স্বর্গ এক, নরক একটা আরেকটার সাথে বিরোধ রয়েছে, একটা আরেকটার সাথে ভালোবাসা নেই, সম্পর্ক নেই। দায়ের সাথে যেরকম কুমড়ার ভালো সম্পর্ক নেই, বিরোধ রয়েছে। তাহলে বিরোধার্থক শব্দ যোগে আমরা জানতে পারলাম দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। এরপর বিপরীতার্থক শব্দ যোগে এই সমাস দ্বন্দ্ব সমাস হয়ে থাকে বিপরীতার্থক শব্দ যোগে। বিপরীতার্থক শব্দ যোগে যেমন দেখো আয় ব্যয়, আয়ের সাথে ব্যয়ের বিপরীত, এটি কোনো সমার্থক নয়। দেখো বিরোধও নয়, মিলনার্থকও নয়। এরপরে দেখো ছোট বড়, এরপরে দেখো ধনী গরিব, একটা আরেকটার বিয়োগ অর্থাৎ বিপরীত। তাহলে বোঝা গেল বিপরীতার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। এরপরে সমার্থক শব্দ যোগে, সমার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে সমার্থক শব্দ। যেমন দেখো হাট বাজার, হাট যে কথা বাজারও সে কথা, কিন্তু এটা একটা দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো ঘর বাড়ি, ঘর যে কথা বাড়িও সেই কথা। খাতা
পত্র, কেউ বা খাতা বলে, কেউ বা পত্র বলে, দুটি একই কথা। তাহলে বুঝতে পারলাম মিলনার্থক শব্দযোগে, বিরোধার্থক শব্দযোগে, বিপরীতার্থক শব্দযোগে এবং সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। এরপরে আমরা জানব দ্বিগু সমাস। দ্বিগু সমাস প্রথমে জানব দ্বিগু শব্দের অর্থ কি। দ্বিগু শব্দের অর্থ হচ্ছে সমাহার, মিলন, সমষ্টি। অর্থাৎ সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলা হয় দ্বিগু সমাস। দেখো, আমরা আগেও বলছিলাম, যেমন তিন কালের সমাহার অর্থাৎ ত্রিকাল, ত্রিফলের সমাহার ত্রিফল। তাহলে আমরা কিভাবে জানলাম দ্বিগু সমাসের সব সময় বিশেষ্য পদের যে সমাস হয়, বিশেষ্য পদের সব সময় বিশেষ্য পদের দেখবা তোমরা। অর্থাৎ বিশেষ্য পদ বলতে কি বোঝায় তোমরা তো জানো, ব্যক্তির নাম, বস্তু, পদার্থ, আয়তন, যাবতীয় এই সব কিছুই হচ্ছে বিশেষ্য। অর্থাৎ এই বিশেষ্য পদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে কি থাকবে, সমাহার শব্দটা অবশ্যম্ভাবী উল্লেখ থাকবে। তখন আমরা জানবো যে এটি নিশ্চয়ই দ্বিগু সমাস। দ্বিগু সমাস কাকে বলে আমরা জানলাম। এরপরে সর্বশেষ আরেকটা সমাস নিয়ে আমরা আলোচনা করব আজকে। বাকি তিনটি সমাস নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে বিষয়টা আমরা 3 নম্বরে ধরেছি সেটি হচ্ছে কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাস কাকে বলে আমরা জানব। কর্মধারয় সমাস সব সময় বিশেষ্য এবং বিশেষণ পদ মিলে যে সমাস হয়, দুটা পদের সাথে সব সময় সম্পর্ক থাকবে। আমরা পুরো গোটা বিষয় নিয়ে সর্বপ্রথম বলছিলাম যে সমাস সব সময় পদের সাথে একাধিক পদকে এক পদ করবে। এই কর্মধারয় সমাসে আমরা দুটি পদ পাবো, একটি হচ্ছে বিশেষ্য, আরেকটি হচ্ছে বিশেষণ। বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, আর তাকেই বলা হয় কর্মধারয় সমাস। যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা, নীল যে পদ্ম সমান সমান নীল পদ্ম। দেখো তো এই নীলটা আর পদ্মটা, পদ্মটা হচ্ছে একটা ফুলের নাম, সুতরাং পদ্ম হচ্ছে বিশেষ্য আর নীলটা হচ্ছে একটা গুণ বুঝাইতেছে বিশেষণ। তাহলে এই পদে সব সময় যেই বিশেষ্য পদ রয়েছে এটাকেই সবচাইতে গুরুত্ব দিবে, নীল পদ্ম। তাহলে বিশেষণটা এমনিতে উজ্জ্বলভাবে থাকবে, কিন্তু বিশেষ্য পদটা এটি প্রধান রূপে কাজ করবে। আরেকটা উদাহরণ দিই, তখন তোমরা আরো ক্লিয়ার হবা। খাস যেই মহল, এই মহল, মহল অর্থ হচ্ছে ঘর বা অন্দর কক্ষ বা রুম, যাই বলি না কেন। আর খাস, খাস মানে বিশেষ, এটি আরবি শব্দ। খাস মানে বিশেষ, তার মানে এটা বোঝা গেল এটি হচ্ছে গুণ বুঝাইতেছে, এটি বিশেষণ আর এটি বিশেষ্য। এটি প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে, খাস মহল। তাহলে সবসময় আমরা এটাই জানবো যে কর্মধারয় সমাস সব সময় কি হয়, বিশেষ্য পদ এবং বিশেষণ পদ এই দুটি পদের সমন্বয়ে কর্মধারয় সমাস গঠিত হয়। তার মধ্যেই বিশেষ্য পদ প্রধান অর্থে ব্যবহৃত হবে অথবা প্রতীয়মান হবে। আরেকটি উদাহরণ দিই, মহান যেই
নবী, মহানবী। দেখো তো এই মহান, এটি মহান শব্দটা কি? বিশেষণ, আর নবী এটি বিশেষ্য। সমান সমান মহানবী। তাহলে বোঝা গেল যে সব সময় এই কর্মধারয় সমাসে আমাদের সবসময় ব্যবহৃত হবে দুটি পদ, এক হচ্ছে বিশেষণ আর একটি হচ্ছে বিশেষ্য পদ। এই দুটি পদে সমন্বয়ে কর্মধারয় সমাস গঠিত হয়। পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা জানব তৎপুরুষ সমাস কাকে বলে এবং কি দ্বিগু সমাস, এই অব্যয়ীভাব সমাস কাকে বলে, আরেকটি হচ্ছে সর্বশেষ আমরা জানতে পারবো যে বহুব্রীহি সমাস কাকে বলে। এগুলোর কিছু প্রকার আছে, আমরা প্রকারের দিকে যাই নাই, সংক্ষিপ্তভাবে তোমাদেরকে আজকে সমাস কাকে বলে, কত প্রকার, এই সম্পর্কে আজকে তোমাদের সাথে আমার দেখা হয়েছে। আগামী ক্লাসে আবার পরবর্তী আলোচনা থেকে ইনশাল্লাহ শুরু করব। আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।